ফয়সাল মাহমুদ শান্ত, এই পারসেপশনটা যদি মাথায় রাখতে হয় তাহলে তো আমাদের এই প্রশ্ন করারও সুযোগ আসে যে ইলেকশন ইঞ্জিনিয়ারের কারণেই কি তাহলে যে জামাত একা ভোট করে 3টি আসন পেয়েছিল সে এখন 68টি আসন পেয়েছে, এবং সেখানে তো এই জোটে আপনারাও আছেন। দেখেন, এই খলিলুর রহমানের ইস্যুটা মানে ইন্টারেস্টিং। সাইদ আব্দুল্লাহ বলেছেন যে আসলে পারসেপশন নিয়ে যদি প্রশ্ন হয় আপনি একটা ভুল করতে পারেন, কিন্তু যখন পারসেপশন কিংবা ইন্টেনশন নিয়ে প্রশ্ন হবে এটা খুব একটা সিরিয়াস বিষয়। আমি এগ্রি করি এই আর্গুমেন্টের সাথে। সেটা হচ্ছে যে আমি দেখছিলাম যে যখন সাইদ আব্দুল্লাহ কথা বলছে, আমি বিএনপির অফিসিয়াল পেজেরও পোস্টটা দেখছিলাম যে খলিলকে নিয়ে, যে খলিল মাস্ট গো একটা ট্যাগলাইন ইউজ করে সবাই তখন বিএনপির অ্যাক্টিভিস্টরা, এবং অভিযোগগুলো কিন্তু খুব ভয়াবহ অভিযোগ ছিল যে খলিল হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংসের জন্য কাজ করছেন। বাংলাদেশ বিএনপির অফিসিয়াল যে পেজ সেখানে লেখা ছিল যে রাষ্ট্র নিয়ে আসলে কোনো এক্সপেরিমেন্ট করার সুযোগ নাই, এবং যারা সার্বভৌমত্বের জন্য থ্রেট এরকম ব্যক্তিকে আসলে নিরাপত্তা উপদেষ্টা তো রাখা যেতেই পারে না। তারপরে হচ্ছে তার সিআই এর সাথে এখানে একটু নোট, ডক্টর খলিলুর রহমানকে কিন্তু নিরাপত্তা উপদেষ্টা করা হয়নি। না, আমি এটা বলছি, আমি সেটা বলি না যে একজন ব্যক্তি সে আসলে বাংলাদেশের নিরাপত্তার জন্য থ্রেট, এবং তার বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর সাথে সম্পর্ক আছে, বিশেষ করে আমেরিকান বেল্টে তার হচ্ছে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র কাজ করছেন। এরকম একজন ব্যক্তির জন্য দীর্ঘদিন আন্দোলন চললো এবং বিভিন্ন ধরনের সামাজিক মাধ্যমে লেখালেখি হলো। এরপরে খুব পরিষ্কারভাবে এটা আসলে একটা মানে জায়গা দাঁড়ায় যে আইদার বিএনপি আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলার জন্য তখন এই ধরনের কর্মকাণ্ড করেছে, অথবা বিএনপির কাছে সত্যি বিএনপি তো একটা বড় দল, সে তার রাষ্ট্রচলনের অভিজ্ঞতা আছে, সত্যি ইনফরমেশন ছিল যে আসলে খলিলের এই ধরনের যোগাযোগগুলো আছে বিদেশের শক্তিগুলোর সাথে। তার মানে সেই শক্তিগুলো সামহাও বিএনপির সাথে একটা বোঝাপড়া তৈরি হয়েছে, ম্যানেজ হয়েছে, যে কারণে আসলে খলিল এখন এত গুরুত্বপূর্ণ হয়ে গেছে। খলিলের পদত্যাগ তো মানে দরকারই পড়ে নাই। খলিল ইলেকশন সময়কালীন সে সরকারে থাকতে পারছে, সেই সরকারে থাকা অবস্থায় শপথের আগ মুহূর্তে সে আবার বিএনপি সরকারের সে পররাষ্ট্রের মতো একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, সে নিরাপত্তা উপদেষ্টা না হোক, পররাষ্ট্র তো নিঃসন্দেহে বাংলাদেশের যে কোনো সেই জায়গা থেকে এটা কিন্তু পরিষ্কার পারসেপশন, এবং পারসেপশনটা কিন্তু ক্লিয়ার না বিএনপির পক্ষে, কিন্তু ব্যাখ্যা কিন্তু নাই যে আসলে কেন খলিলের বিষয়ে তখনকার অভিযোগগুলো কি এবং এখন আসলে বিএনপির অবস্থানের কারণ কি। তো জনগণের কাছে কিন্তু কোনো ব্যাখ্যা নেই, এবং খলিলকে জনগণও ম্যান্ডেট দিয়ে পাঠায় না সংসদে। সো এটা বিএনপি একবারে কনশাসলি চুজ করেছে, এবং এই চুজের পর সাইদ আব্দুল্লাহর সাথে আমি একমত যে বিএনপি কিন্তু এর পরে কিছুদিন পরে আর সেইটা আমরা খলিলের সাথে দেখি নাই। তার মানে কিছুদিন পরে বিএনপির সাথে সেটেলমেন্ট হয়েছে খলিলের, যেভাবে এটা কি সেটেলমেন্টই আমরা বলবো, নাকি যে অভিযোগটা উত্থাপিত হয়েছিল সেটা আসলে পরবর্তীতে প্রমাণিত হয়নি, সেটা আমরা প্রমাণ কি করে পাবো? আমি একটু বলতে চাই, এই জায়গাটা আমি একটু জানতে চাই। বিএনপি বলবে যে আমি এই প্রমাণটা পাই না, আমার অভিযোগ মিথ্যা ছিল, আমি স্টিল কিন্তু বিএনপি সেটা রাইট। এই প্রশ্নটা আমরা বিএনপিকে নিশ্চয়ই আমাদের করা উচিত, আমরা জানতে চাইবো বিএনপির কাছ থেকে। কিন্তু আপনাকে আমি যদি জিজ্ঞেস করি যে ব্যাপারটা এরকম যে যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, একটি দল অভিযোগ তুলেছে, সেক্ষেত্রে আপনারাও তো এখানে নিশ্চয়ই তথ্য নেওয়ার চেষ্টা করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে নেওয়ার চেষ্টা করেছেন, জানার চেষ্টা করে থাকতে পারেন। যদি এরকম কোনো অভিযোগ থাকে তাহলে উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেই বা থাকলেন কেন? সার্বভৌমত্ব প্রশ্নে ওনাকে নিয়ে যদি এরকম সন্দেহ থেকে থাকে যে উনি সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ এরকম কাজ করতে যাচ্ছেন, তাহলে তো ওনার ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যাবিনেটেও থাকার কথা না, ওনার সাথেও থাকার কথা না। প্রশ্ন তো সেটাই যে আসলে তার কোন ক্যাপাসিটিতে আসলে সে তারপরও ছিল, সে কি এমন শক্তি বহন করে যে একটা রাষ্ট্রের সর্ববৃহৎ দলের বিরোধিতার পরেও সে টিকলো, টেকার পরে সেই দলের সাথে তার বোঝাপড়া হইলো, এবং ডক্টর ইউনূসও তাকে রাখলেন। সো কেন রাখলেন, কিনো রাখলেন, এই সবগুলোই কিন্তু প্রশ্ন। এবং সবচেয়ে বড় প্রশ্ন জন্ম দিয়েছেন যে আমরা দেখেছি যে এই যে এনসিপির সাথে সম্পৃক্ত দুইজন উপদেষ্টা জুলাই অভ্যুত্থান থেকে মাহফুজ আসিফ থাকার কারণে প্রচুর আলোচনা হয়েছে এনসিপি কিংস পার্টি, এবং তাদের নির্বাচনের আগে হচ্ছে সকল বুদ্ধিজীবীরা এই প্রশ্ন করেছেন যে আসলে তাদের তো নির্বাচন সময়কালীন এবং বহু আগে তাদের পদত্যাগ করা উচিত, এবং তার পদত্যাগ করেছেন। কিন্তু যিনি বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হবেন এরকম একজন ব্যক্তি, এই বিএনপি পররাষ্ট্রমন্ত্রী তো আজকে সিদ্ধান্ত নেয় না, অবশ্যই বিএনপির সাথে বোঝাপড়া, বিএনপি ট্রাস্টের জায়গা ছিল, তারপরে তো সে পররাষ্ট্রমন্ত্রী হয়েছে। এমন না যে আজকেই তাকে ভালো লাগছে আমি পররাষ্ট্রমন্ত্রী বানালাম। সেই ব্যক্তি নির্বাচনের সময় সেই ক্যাবিনেটে ছিলেন, পরিষ্কারভাবে বিএনপির সাথে বোঝাপড়া না থাকলে তো আজকে পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন না। এই প্রশ্নগুলোই মানুষের মধ্যে ওই পারসেপশনগুলো জন্ম দেয়। এখন যদি আমরা পারসেপশনগুলোকে এরকমও আছে যে আমরা শুনেছিলাম যে জামাত বিজয়ী হলে তারা ক্যাবিনেটে যাবে, সেরকম আমরা শুনেছি। আমি একটা করছি, সেটা হচ্ছে যে এই পারসেপশনগুলোকে যদি আপনি শুধুমাত্র মানে তাহলে জামাতের সিটগুলো ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে পাস করছে কিংবা জামাত ইউজুয়ালি কি এগুলো বলে আমরা এড়ায়ে যাই, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো থেকে যাবে। এই প্রশ্নগুলো আমাদের সলভ হওয়া উচিত যে আসলে সে কোন বোঝাপড়ার মধ্য দিয়ে সেই পররাষ্ট্র উপদেষ্টা মন্ত্রী হলেন।